ড্রামার শুরুতেই এটা বলা হয়, কোরিয়াতে এখনো আগের কিছু নিয়ম রয়েছে। যেমন এখনো কিছু স্কুল, কলেজ বা কিছু জায়গায় আগের রাজাদের রাজত্ব চলে। এমনই একটি ঘটনা নিয়ে আজকের মুভি। শুরুতেই আমরা একটি কলেজকে দেখতে পাই, যেখানে সব বড় বড় রাজা, মন্ত্রী বা যারা রাজবংশের ছেলেমেয়ে ছিল তারাই লেখাপড়া করতে পারতো। কিন্তু এখন এমন একটি সুযোগ করে দেওয়া হয়েছে যে ব্যবসায়ীর ছেলেমেয়েরাও এখানে পড়তে পারবে। আমাদের রাজার ছেলে ফার্স্ট হতে পারেনি, কারণ আমাদের যে নায়িকা সে সবসময় ফার্স্ট আসে, যার কারণে সে ফার্স্টে আসতে পারেনি। এই জন্য নায়িকার ওপর তার অনেক বেশি রাগ ছিল। নায়িকা আমাদের টপার ছিল, কিন্তু তার বাবা যেহেতু ব্যবসায়ী ছিল, কোনো রাজা ছিল না, যার কারণে রাজার ছেলের এটা নিয়ে প্রবলেম ছিল। তাই তাকে প্রিন্সিপাল স্যারের রুমে ডাকা হয়। প্রিন্সিপাল স্যারও তাকে কিছুটা অপমান করে কথা বলে তার বাবার পেশা নিয়ে। যেহেতু সে রাজ পরিবার থেকে বিলং করে না, তাই তার ফার্স্ট হওয়ারও কোনো চান্স নেই, বা এটা তার জন্য অভিশাপও বলতে পারেন। কিছুদিন পর আবার আমাদের একটি বিজনেস মিটিংয়ে দেখানো হয়, যেখানে আমাদের নায়িকা খুব সুন্দর করে মিটিং হ্যান্ডেল করছিল। সে সবাইকে উদ্দেশ্য করে বলে তার শুধু সাকসেস প্রয়োজন। কিভাবে তারা সাকসেস অ্যাচিভ করবে এটা তার দেখার বিষয় নয়। তখনই এখানে তার বিয়ে চলে আসে আর তাকে জানায় তাকে একটি পার্টি অ্যাটেন্ড করতে হবে, আর যেটা তার জন্য অনেক বেশি জরুরি। তখন সে জিজ্ঞাসা করে পার্টিটি কে রেখেছে। তার পিএ জানায় পার্টিটি হচ্ছে ম্যাজিস্ট্রেটের। সে বলে ম্যাজিস্ট্রেট জন্ম নেওয়ার আর কোনো তারিখ পায়নি, আজকের দিনেই তার পয়দা হতে হলো। তখন সে মিটিং শেষ করে আর চলে যায় ওই পার্টির উদ্দেশ্যে। তার পিএ তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ম্যাম, আপনি কি বিজনেসের সবকিছু আপনার বাবার কাছ থেকে বুঝে নিয়েছেন? আপনাকে কি আপনার বাবা সবকিছুর উত্তরাধিকারী করেছে? সে জানায় এখনো তো হয়নি, পরে হয়ে যাবে। অন্যদিকে আমাদের প্রিন্স ইওয়ানকে দেখানো হয়, যে কিনা রাজবংশ থেকে ছিল। সে বাহিরে শিকারে গিয়েছিল, শিকার থেকে ফেরার কারণে সে শাওয়ার নিচ্ছিল। বাহিরে অনেক লোকজন তার অপেক্ষায় ছিল। সবাই ভিতরে আসার অনুমতি চাইলে কাউকেই দেওয়া হয় না। তারপর তার পিএ এসে দরজায় নক করে, যার নাম ছিল হিয়ন। হিয়নকে সে ভিতরে প্রবেশ করতে দেয়। হিয়ন এসে তাকে বলে, আচ্ছা স্যার, আজ তো ম্যাজিস্ট্রেটের বার্থডে, তাহলে আপনার কি অনেক বেশি জরুরি ছিল শিকার করতে যাওয়া? ওনার জন্য গিফট কেনারও তো প্রয়োজন ছিল। সে বলে যে ওনার কাছে সবকিছুই আছে, এখন কেনার প্রয়োজন নেই, আর যদি প্রয়োজন হয় কিনে দিব। একথা বলে তার দিকে বন্দুক তাক করে। সে তখন অনেক ভয় পেয়ে যায়। তখন নায়ক বলে যে ভয় পাওয়ার তো কিছু নেই, আমি কি তোমাকে শুট করব নাকি? যদি তোমার কোনো কিছু কিনতে ইচ্ছে হয় কিনতে পারো, আমি এইসব অ্যাটেন্ড করতে পারবো না। আমার এখন রেস্টের প্রয়োজন, আমি রেস্ট করব, এখান থেকে চলে যাও। সিন পরিবর্তন হয় রাতের বেলায়, যেখানে বার্থডে পার্টির আয়োজন হচ্ছিল। ধীরে ধীরে সব গেস্ট আসতে শুরু করে। হুট করেই লাল কারে এন্ট্রি হয় আমাদের হুইচুর, যে কিনা লাল কার সাথে লাল একটি সুন্দর ড্রেস পরে এসেছিল। রয়্যালদের পার্টিতে লাল পরা অ্যালাউ ছিল না, তারপরও সে লাল পরেই এসেছিল। তার ড্রেসটি দেখতে অনেক সুন্দর ছিল। সাংবাদিকরা শুধু তারই পিকচার ক্লিক করছিল। সে সাংবাদিকদের অনেক সুন্দর সুন্দর পোজ দিয়ে পিকচার ক্লিক করতে বলে, আর সে যখন যায় তখন লাস্ট একটি লুক দিয়ে যায়, যেটা অসাধারণ ছিল। পরদিন সকালে এটা নিউজে ছড়িয়ে পড়ে, আর পাবলিক সবাই তো হুমড়ি খেয়ে পড়ে তার ড্রেসের উপর। ড্রেসটি কেনার জন্য সবাই তার পেজে হুমড়ি খেয়ে পড়ে আর অর্ডার করতে শুরু করে। এটা তার জন্য লাভজনকই ছিল, কারণ তার ড্রেস অনেক ভালো সেল হচ্ছিল এই পার্টিতে যাওয়ার পর। পার্টিতে সে বসে ড্রিঙ্ক করছিল। তখন আমরা জানতে পারি যে আসলে সে নাজায়েজ। তার বাবা তাকে 10 বছর লুকিয়ে রেখেছিল। সে একটি মেয়েদের কাছে বড় হয়েছে। যখন তার পরিচয় দুনিয়ার সামনে আসে তখন তাকে নাজায়েজ বলে সম্বোধন করা হয়। কিছু মেয়েরা এই বিষয় নিয়ে আলোচনা করছিল। ড্রিঙ্ক শেষ করে সে কাচের গ্লাস ভেঙে দেয় আর মেয়েদের দিকে ইশারা করে। মেয়েরা ভয় পেয়ে যায়, বলে এই মেয়ে তো পাগল। তখনই এখানে তার ভাই চলে আসে তার সাথে ঝগড়া করতে। ব্যবসার কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখনই কিছু লোক এসে বলতে শুরু করে যে আপনাদেরকে মেইন স্পটে ডাকা হয়েছে। তখন তারা গিয়ে একটি জায়গায় বসে পড়ে। ম্যাজিস্ট্রেটকে দেখানো হয় যে কিনা 8 বছরের একটি বাচ্চা ছিল, যে কিনা নিজের ক্যাব পর্যন্ত সামলাতে পারছিল না। সবাই বলছিল এখন আমরা কার অপেক্ষায় আছি।
তখন আমরা জানতে পারি যে আমরা আসলে ইভানের অপেক্ষায় আছি। সে এখনো আসেনি, যে কিনা গ্র্যান্ড প্রিন্স ছিল। কিছুক্ষণের মধ্যেই সে শিকারের ড্রেস পরে এখানে প্রবেশ করে। সবাই তাকে দেখে অবাক হয়, কারণ সে কোনো ভালো পোশাক নয়, তার যে শিকারের ড্রেস ছিল ওইটা পরেই এখানে চলে এসেছিল। ম্যাজিস্ট্রির মা, মানে তার বড় বোন, তাকে এই বিষয় নিয়ে কিছু কথা শোনায়। সে আসলো দেরি করে, তারপর এই ড্রেস আবে। সে বলে, এসেছি, এখন বসতে দাও। আমি না বসলে তো কেউই বসতে পারবে না। তখন বাচ্চাটি বলে, হ্যাঁ আঙ্কেল, বসে পড়ো। তখন আমরা দেখতে পাই বাচ্চাটিকে লাস্ট উইশ করার জন্য বলা হয়। সে বলে যে আমার আঙ্কেল এবং আমার মা সব সময় যেন সুস্থ থাকে। তারপর আমরা দেখতে পাই প্রিন্স ফায়ার বক্স জ্বালিয়ে দেয়, আর সবাই এনজয় করতে শুরু করে। পুরো শহরে একদম আনন্দের উৎসবের মোহ ছিল। সবাই নিচে চলে আসে। এখানে আমাদের অনেক প্রিন্সের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যে কিনা আমাদের নায়িকার ছোটবেলার বন্ধু ছিল। তাদের মধ্যে ভালো অনেক সম্পর্ক ছিল। এই রয়্যাল ড্রেসে তাকে দেখে আমাদের নায়িকা বলছিল, তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তখন লোকটি বলে, হ্যাঁ তোমাকেও সুন্দর লাগছে, কিন্তু তুমি রুল ব্রেক করে এসেছো। সে জানায়, আমি রুল ব্রেক করিনি, কিন্তু আমি সবার অ্যাটেনশন পাওয়ার জন্য রেড পরে এসেছি। তখনই অন্য একটি লোক তাকে ডাকতে শুরু করে। এদিকে আমাদের ইউয়ানকে দেখানো হয়, যার কাছে তার ভাই বলতে পারেন বা জিজু। সে এসে তাকে জানায় যে সে কেন এখন পর্যন্ত বিয়ে করছে না। তখন সে বলে সে বিয়ে করবে, বিয়ে করে সে এখান থেকে চলে যাবে। তখন পুরো দায়িত্ব তার উপর এসে পড়বে। সে যেন সবকিছু ঠিকঠাকভাবে ম্যানেজ করে, কারণ ম্যাজিস্ট্রি এখনো অনেক ছোট। তখন সে জানায় যে সে কিভাবে এত কিছু ম্যানেজ করবে। ইউভান বলে যে সে কিভাবে ম্যানেজ করবে এটা তো সে জানে না, তবে তাকেই সবকিছু ম্যানেজ করতে হবে। এটা শুনে তার অনেক বেশি ভয় করে, কারণ একটি রাজ্য সামলানো মুখের কথা ছিল না, আর ম্যাজিস্ট্রি তো অনেক ছোট ছিল। তখন সে বলে যে আপনি ম্যাজিস্ট্রির বাবা, আপনাকেই সবকিছু ম্যানেজ করতে হবে। এদিকে আমাদের হুইচুকে দেখানো হয়, যে কিনা প্রাসাদে প্রবেশ করে ফেলেছিল নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে। তখনই এখানে ইভান চলে আসে, আর তাকে জিজ্ঞাসা করে সে কে। তখন সে জানায় তার নাম হুইচু, আর সে এখানে এসেছিল পার্টি অ্যাটেন্ড করার জন্য। পার্টি শেষে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে সে এদিকে চলে এসেছিল। ইউভান তখন তাকে জানায়, তুমি কি জানো না প্রাসাদে প্রবেশ করা নিষিদ্ধ? তখন সে বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আসলে আমি বুঝতে পারিনি কিভাবে আমি এখানে চলে এলাম। তখন সে তাকে বলে যে আচ্ছা, আমি ৩ পর্যন্ত গণবো, তুমি এখান থেকে চলে যাবে। আমার স্কুলের জুনিয়রের জন্য আমি এই সাধারণ কাজটি তো করতে পারি। ইমিজু মনে মনে ভাবে সে কি আমাকে সত্যি চিনতে পারলো। তারপরে আমরা আশপাশ থেকে কিছুটা শব্দ শুনতে পাই। শব্দ শুনে ইউয়ান বলে, আমি গিয়ে দেখছি কি হচ্ছে বাহিরে। গিয়ে দেখতে পায় প্রাসাদে আগুন লেগে আছে, আর অনেক লোকজন ঘায়েল হয়েছে। এইসব দেখে তার ভাবি, যে কিনা ম্যাজিস্ট্রির মা ছিল, সে এসে তাকে থাপ্পড় মারে, আর বলে, তুমি এখন কার সাথে শত্রুতা করে এসেছো, যে আমাদের প্রাসাদে আগুন লাগিয়ে দিল। এখানে আমি ভুল করে তাকে বোন বলেছিলাম, এখন সঠিকটা বলে দিলাম, সে আসলে তার ভাবি। আমাদের নায়িকা এইসব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর চিন্তা করে এটা কি হলো, কেনই বা ইউভানকে তার ভাবি মারলো। যখন সে তার নিজের ছেলেকে একদম সুরক্ষিত দেখতে পায়, তখন সে তাকে আদর করতে শুরু করে। ইউভানকে থাপ্পড় মারাটা তার কাছে আহামরি কোনো বিষয় ছিল না, সে নরমালি নিয়েছিল। কিন্তু ইউভানের বিষয়টা অনেক বেশি খারাপ লাগে। খারাপ লাগার কথাই তো ছিল। তার ভাবি হয়ে তাকে এইভাবে থাপ্পড় মারাটা ওনার হয়তো উচিত হয়নি। তারপর আমাদের নায়িকা পার্টি থেকে চলে আসে। বাহিরে তার প্রিয় তাকে বলে, আপনি এত তাড়াতাড়ি পার্টি থেকে চলে এলেন, আপনি কোনো প্রবলেম ক্রিয়েট করেননি তো? সে তখন বলে যে প্রবলেম তো ক্রিয়েট হয়েছে, কিন্তু আমার জন্য নয়, আসলে ভিতরে আগুন লেগে গিয়েছে। এটা শোনার পর তার প্রিয় বলে, আচ্ছা ভালোই হলো আপনি চলে এসেছেন, আচ্ছা চলুন আমরা চলে যাই। তখন সে বলে, আপনাকে আমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই। সে বলে, কি কথা বলো। তখন সে বলে, আপনি সবসময় ইউভানের কাছ থেকে দূরত্ব বজায় কেন রাখেন? তার কাছ থেকে লুকিয়ে কেন বেড়ান? তখন সে তাকে বলে যে স্কুল টাইমে তার সিনিয়র ছিল ইউভান। সে একদিন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য স্কুলে রাতে লুকিয়ে চলে এসেছিল প্র্যাকটিস করতে। তখন ইউভান তাকে বলেছিল যে কোনো টাইমে এখানে ঢোকা নিষিদ্ধ। সে যেহেতু রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে, তাই সে যে কোনো সময় চাইলে এখানে আসতে পারত। এটা আমাদের নায়িকার একদমই ভালো লাগতো না। রয়্যাল ফ্যামিলি থেকে বিলং না করার কারণে তাকে অনেক অবহেলিত হতে হতো, আর রয়্যাল ফ্যামিলির বাচ্চারা অনেক সুবিধা পেত, যেগুলো থেকে সে বঞ্চিত থাকতো সব সময়।
তারপর আমাদের ইউয়ানকে দেখানো হয়। সকালে সে তার অফিসে বসেছিল, তখনই তার ভাবি তার কাছে আসে আর তাকে বলে, "আমি আপনার কাছে দুঃখিত। আসলে ওইভাবে আপনার উপর হাত তোলা আমার উচিত হয়নি। তবে কি করব? আমার হাতেও কিছু ছিল না। আপনার জন্যই আমাদের শত্রু তৈরি হয়। আমি চাই আপনি বিয়ে করে এখান থেকে আলাদা হয়ে যান। এটাই আপনার জন্য কল্যাণময় হবে।" এটা শোনার পর তার অনেক বেশি খারাপ লাগে। মনে পড়ে যায় অতীতের কিছু কথা। সে সবকিছুতেই অনেক ভালো ছিল। কিন্তু তাকে কোনোদিনও তার যোগ্য সম্মান দেওয়া হয়নি। তার বাবা প্রিন্স ছিল। ওই অনুযায়ী তারও তো প্রিন্স হওয়ার কথা ছিল, তাই না? তবে তার বাবা তাকে ওই লাইনে যেতে দেয়নি। তাকে রয়্যাল লাইনেই রেখে দিয়েছে। এটা তার সবসময়ই খারাপ লাগতো। সবকিছুতে ভালো হওয়ার সত্ত্বেও সে রাজা হতে পারেনি। সে না পায় অধিকার আর না পারল নিজের যোগ্যতা প্রমাণ করতে। আর এখন তার ভাবি তাকে বলছে বিয়ে করে সবকিছু থেকে সরে যেতে। আর এটা বলারও কারণ রয়েছে। কারণ পলিটিশিয়ান থেকে শুরু করে অন্য রাজ্যের রাজা পর্যন্ত তাকে ট্রাস্ট করত। আর সে অনেক বিশ্বস্ত একটি লোক ছিল আর ইন্টেলিজেন্টও। অন্যদিকে আমাদের ইমিচুকে দেখানো হয়, যার বাবা তাকে বলছিল বিয়ের কথা। তাকে বিয়ের জন্য অনেক বেশি চাপ দিচ্ছিল, কিন্তু সে এখন বিয়ের জন্য প্রস্তুত ছিল না। তখনই এখানে তার ভাই এবং ভাবি চলে আসে আর তাদেরকে উদ্দেশ্য করে বলে যে তার জন্য অনেক ভালো ভালো ছেলে খুঁজেছে সে, আর সেই ছেলেগুলোর সাথে যাতে সে দেখা করে। এটা শোনার পর সে তার ভাবিকে উদ্দেশ্য করে বলে, "আচ্ছা, আপনি যদি সবার সিভি ভালো করে দেখতেন তাহলে অবশ্যই আমার ভাইকে চুজ করতেন না। একদম ইউজলেস একটি ছেলে।" এটা শোনার পর তার ভাই রেগে যায় আর বলে, "আমার সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করো। নিজের বিয়ের কথা বলছে বাবা, তাই তুমি আমাকে এইসব বলছো?" তখন সে বলে, "না, একদমই না। আমি এখন বিয়ে করতে চাচ্ছি না।" তখন তার বাবা তাকে জোর দিয়ে বলে তাকে যে কোনোভাবেই বিয়ে করতে হবে। এটা শোনার পর সে বলে যে নিজেকে প্রমাণ করার আগ পর্যন্ত সে বিয়ে করবে না। আর সে বিয়ে করে নিলে বিজনেসকে সামলাবে। তখন তার ভাই তাকে বলে যে বিজনেস সে সামলাবে। এটা শোনার পর সে বলে, "ভাই বিজনেস সামলাবে? এটা তো কখনোই সম্ভব নয়। আর আমি বিয়ে করব না যতক্ষণ নিজেকে প্রমাণ করতে পারছি। এমনিতেই লোকজন আমাকে নাজায়েজ বলে সম্বোধন করে।" অন্যদিকে আমাদের প্রিন্সকে দেখানো হয়, যে কিনা ম্যানেজারের কাছে আসে আর তাকে জানায় সে এই প্যালেস ছেড়ে চলে যাচ্ছে। এটা শোনার পর ম্যানেজার অনেক বেশি কষ্ট পায় আর তাকে এখানে থেকে যেতে বলে। তখন সে বলে, "আমি ভেবেছিলাম হয়তো আমার চলে যাওয়াতে সব থেকে বেশি খুশি আপনিই হবেন। আমি চাই আপনি সুন্দর করে এই প্যালেসটিকে সামলে রাখুন। আমি এখান থেকে চলে যাচ্ছি।" তখন তাকে বলা হয় তার ভাই এবং ভাবিকে বলে যাওয়ার জন্য, কিন্তু ইভান বলে যে তার কাছে সময় নেই। সে বলতে পারবে না তার ভাই এবং ভাবিকে। ম্যানেজার যাতে তাদেরকে জানিয়ে দেয়। তারপর ম্যানেজার চলে যায় রানীর কাছে। রানীকে গিয়ে জানায় যে ইভান এখান থেকে চলে যাচ্ছে। তখন রানী তার সম্পর্কে সব নালিশ করতে শুরু করে ম্যানেজারের কাছে। তাকে জানায় যে সে একে তো দেরি করে এসেছিল বার্থডে পার্টিতে। তাছাড়াও আগুন লেগে গিয়েছিল। সবাই সন্দেহ করছিল তার জন্যই আগুন লেগেছে। আর সবার নজরই ছিল ইভানের দিকে। কেউ তো রাজার চিন্তাই করছিল না। এদিকে ইমিচুকে দেখানো হয় তার বাবা তার জন্য অনেকগুলো পাত্র সিলেক্ট করে রাখে আর ওইগুলো তাকে দেখাচ্ছিল। আর তার প্রিয় কিছু পাত্রের পিকচার পাঠায়। তখন সে তার প্রিয়কে বলে, "তুমি তো যেই পিকচারগুলো পাঠাচ্ছ ওইগুলো আমার বাবার পছন্দের। আমার পছন্দের কিছু পিকচার পাঠাও। আমি তো কোনো রয়্যাল ছেলেকে বিয়ে করতে চাচ্ছি না, তাই না? যে আমার ডিমান্ড এত বেশি হবে, আমার পছন্দ অনুযায়ী কোনো ছেলে পাওয়া যাবে না।" তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে তাকে খুঁজে দেখতে হবে। অন্যদিকে আমাদের ইউয়ানকে দেখানো হয় সে মনের সুখে পেইন্টিং করছিল। তখন তার ম্যানেজার তাকে এসে বলে, "আপনি যদি কাল এই ড্রেস না পরে যেতেন তাহলে তাহলে এটা মিডিয়াতে নিউজ হতো না। আপনার অনেক বড় ভুল হয়েছে। আমি বলেছিলাম নরমাল পোশাক পরে যাওয়ার জন্য।" তখন সে বলে, "এই নিউজ হওয়ার জন্য প্যালেসে যে আগুন লেগেছে ওই নিউজটি তো আড়াল হয়ে গিয়েছে, তাই না? তাহলে এত ঘাবড়ানোর কি আছে?" তার অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে যে সে সঠিক কথা বলেছে। কিন্তু এই নিউজ নিয়ে পুরো শহর তোলপাড় ছিল। কেউ তো পজিটিভ কমেন্ট করছিল, কেউ আবার নেগেটিভ। এটা তো স্বাভাবিক। যেকোনো পোস্ট হলেই পজিটিভ নেগেটিভ দুইটাই কমেন্টে আসে। এদিকে ইমিজুর ম্যানেজার এই পোস্টটি দেখতে পায়। কিছুক্ষণ পর ইমিজুর কাছে
কিছুক্ষণ পর যখন সে ইমিজুর কাছে আসে তখন সে দেখতে পায় সেও এই নিউজটিই দেখছিল। তাকে জিজ্ঞাসা করে সে এই নিউজটি কেন দেখছে। তখন সে জানায় আমার মনে হচ্ছে বিয়ের জন্য এই ছেলেটি একদম পারফেক্ট হবে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে এই কথাটি আমাকে বলেছেন ভালো কথা, কিন্তু অন্য কাউকে বলতে যাবেন না। সে হচ্ছে একজন রয়্যাল লোক, আপনাকে কিভাবে বিয়ে করবে সে। তখন সে বলে আমি অলরেডি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, সে আমার সাথে দেখা করলে হয়তো ভালো হতো। অন্যদিকে ইভানকে দেখানো হয় যে কিনা বসেছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট একটি বুকে নিয়ে তার কাছে আসে। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তোমার বুকে কখন থেকে পছন্দ হতে শুরু করলো। সে বলে এমনিতেই টেনশনে রয়েছি, আপনি যদি কাল ওই ড্রেস পরে না যেতেন তাহলে এত বড় একটি ইস্যু তৈরি হতোই না। তখন সে বলে আমি বলেছি না সবকিছুর পেছনেই কোনো না কোনো কারণ রয়েছে, তোমাকে এত চিন্তা করতে হবে না, তুমি রিল্যাক্সে থাকো। তারপর ম্যানেজার তার কোম্পানির নাম নিয়ে বলে যে এই কোম্পানির ওনার আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। সে বলে সাথে সাথে ডিলিট করে দাও। এটা দেখার পর ইমিজু অনেক বেশি কষ্ট পায় আর বলে সে আমাকে রিজেক্ট করে দিল, আমি আবারও রিকোয়েস্ট পাঠাবো। তার ম্যানেজার তাকে বোঝানোর চেষ্টা করে এটা ঠিক হচ্ছে না। অন্যদিকে এই নিউজটি কুইনের কানে পর্যন্ত চলে যায়। কুইনও বুঝতে পারে যে কিছু তো একটি চলছে, এটার বিষয়ে তাকে আরও তদন্ত করতে হবে। এদিকে সে বারবার রিকোয়েস্ট আর ইউয়ান বারবার ক্যান্সেল করে যাচ্ছিল। এইভাবে সে রিকোয়েস্ট পাঠাতে থাকে। এক পর্যায়ে বিরক্ত হয়ে অনেক জোরে চিৎকার করে ওঠে আর মনে মনে বলে যে তাকে পটানোর জন্য যা যা করতে হবে সবকিছুই সে করতে পারবে। তার চিৎকারে পুরো তার অফিস একত্রিত হয়ে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সে কোনো রেসপন্স না করে কিছুক্ষণ পর সে চিন্তা করে যে ওই দিন যখন তাদের দেখা হয়েছিল সে তাকে জুনিয়র বলে সম্বোধন করেছিল। তাই সে টেক্সটে এটা লেখে যে আমি আমার সিনিয়রের সাথে দেখা করতে চাই। তার প্ল্যান কাজে লেগে যায়। যখন অ্যাসিস্ট্যান্ট তাকে এটা জানায় তখন সে বলে যে হ্যাঁ, সে তার জুনিয়রকে কখনোই না করতে পারবে না, তাই সে দেখা করার জন্য রাজিও হয়ে যায়। এটা দেখে আমাদের নায়িকা ইমিচু অনেক বেশি খুশি হয়ে যায় আর ফাইনালি তারা দেখা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা কুইনকে দেখতে পাই। কুইন তার দাসীকে জিজ্ঞাসা করে যে মেয়েটি কেমন, দেখতে কেমন, তার স্বভাব চরিত্র কেমন। তখন তার দাসী জানায় যে মেয়েটি দেখতে অনেক সুন্দর, তাছাড়া তার স্বভাব চরিত্র অনেক ভালো। অন্যদিকে আমাদের ইমিচুকে দেখানো হয় যে কিনা ফাইনালি তার সাথে দেখা করার জন্য তার বাসায় চলে আসে। তখন ইউভান তাকে জিজ্ঞাসা করে যে সে কেন তার বাসায় এসেছে, তার কি জরুরি কোনো মিটিং রয়েছে তার সাথে। তখন সে তাকে একটি লাল ইনভেলাপ দিয়ে দেয় আর তাকে বলে যে সে তাকে বিয়ের প্রপোজ করার জন্য এসেছে। এই কথা শোনার পর তার তো পায়ের নিচ থেকে মাটি সরে যায় আর সিন চলে যায় অতীতে, যেখানে আমরা এই দুইজনকে দেখতে পাই। তাদের যখন প্রথম দেখা হয়েছিল তখন ইমিচু বলেছিল যে স্কুলে সবাইকে সমান হয়ে চলা উচিত, রয়েলদের আলাদা ট্রিট করা আর সাধারণদের আলাদা ট্রিট করা স্কুল কর্তৃপক্ষের জন্য একদমই উচিত হয়নি। ইমিচুর কথায় সে বুঝতে পারে সে অনেক সাহসী একজন মেয়ে। পরদিন আমাদের ইমিচুকে দেখানো হয় যে কিনা স্কুলের গ্রাউন্ডে বসে বসে চিন্তা করছিল তার তো এমনটা করা উচিত হয়নি। সে রয়্যাল ফ্যামিলির একজন লোকের সাথে খারাপ ব্যবহার করেছে। তার অবস্থা কি হবে এখন সে নিজেও বুঝতে পারছে না। হয়তো তাকে স্কুল থেকেই বের করে দেওয়া হতে পারে। তখনই এখানে তার কিছু বান্ধবীরা আসে আর তাকে গ্রাউন্ডে ডেকে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই তাদের নোটিশ বোর্ডে একটি নোটিশ ছাপানো হয়েছিল। নোটিশটি এমন ছিল যে স্কুলের সবাইকে সমানভাবে, এখন রয়্যাল ফ্যামিলির বাচ্চা-কাচ্চারা আলাদা সুবিধা আর পাবে না। সবাইকে একভাবেই লেখাপড়া করতে হবে। এটা দেখার পর আমাদের নায়িকা অনেক বেশি খুশি হয়ে যায়। আর আমরা জানতে পারি এটা মূলত আমাদের নায়ক করিয়েছিল নায়িকার জন্য।